এটা হচ্ছে যে যৌন অভিজ্ঞতা না থাকার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছে, এমন কেস কি আছে? মানে ছেলেটা পিওর ভার্জিন একটা ছেলে ছিল, আচ্ছা, কখনো মানে কোনো মেয়ের সংস্পর্শে যায়নি। তো তার সেই মানে যে মহিলাদের বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। তো এই অভিজ্ঞতা না থাকার কারণে ছেলেটা বিয়ে করতে ভয় পাচ্ছিল। ওকে, কিছু লোক আছে বললাম না, শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হয়নি। মানুষ হওয়া এক জিনিস আর শিক্ষিত হওয়া আরেক জিনিস। ম্যাচ মেকার বা ঘটকের মাধ্যমে বিয়ের ক্ষেত্রে প্রধান বাধা কি পাত্রপাত্রী নাকি তাদের বাবা মা? মানে বেশিরভাগ দেখা যায় কি বাবা মা তেমন একটা সমস্যা হয় না, আপনার পাত্রপাত্রী আপনার এরা ভেজাল করে। এরা ভেজাল করে বলতে কি, তারা যে বললাম নিজের ব্যক্তিগত পছন্দ থাকে। ওই দিন মেয়ের মা আমাকে ফোন দিয়ে বললো ছেলেকে পছন্দ হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তো আমি বললাম কার পছন্দ হচ্ছে না, আপনাদের না মেয়ের? আমাদের উভয় পছন্দ হচ্ছে না। আমি ওকে ফাইন, আমি দেখি এরপরে ভালো কিছু দেখব। আপনার পরের দিনেই আমাকে এই ঝিগাতলা থেকে 25 জন লোক আসছে আমাকে মারার জন্য। ঝিগাতলা থেকে 25 জন লোক আসছে আপনাকে মারার জন্য? আমার জন্য মারার জন্য। আপনার অপরাধ কি? অপরাধ হলো আমি কেন মেয়ের জন্য এই কাজটা করতেছি, মানে মেয়ের বিয়ের যে কাজটা আর কি, এটা আমি কেন করতেছি? কারণ মেয়ের হয়তো পছন্দের কেউ আছে। এখন সে আমাকে সরাসরি বললেও পারতো, আঙ্কেল আপনি আমার এই কাজটা করেন না, কিন্তু সে আমাকে ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি ভাবে আমাকে হ্যারাসমেন্টের শিকার করছে। আমাকে আমাদের এখানে বর্তমানে যারা আছে ক্ষমতা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ডেইলি টকিং পেজে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বিয়ে বা ম্যারিজ। আপনারা জানেন যে জীবনের গতি বেড়ে যাওয়ার সাথে সাথে আনন্দ উপভোগ বেড়ে গিয়েছে, অন্যদিকে কমে গিয়েছে মানুষের জীবনবোধ, যে কারণে বিয়ের মধ্যে এক্সপেকটেশন এবং রিয়েলিটি হেভি ক্ল্যাশ করছে, যার ফলে বাড়ছে দাম্পত্য কলহ, সেখান থেকে মারামারি, ডিভোর্স, পরকীয়া, এইসব ক্রিমিনোলজি অ্যাক্টিভিটিস। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডায়মন্ড ম্যারেজ মিডিয়ার কর্ণধার এমদাদুল হক মানিক সাহেব। মানিক ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আপনি জানেন যে বাংলাদেশের ছেলেমেয়েরা এখন এস্টাবলিশ হওয়ার পরেও বিয়ে করতে ভয় পাচ্ছে। তো এই বিষয়ে আপনি যেহেতু এক্সপিরিয়েন্স একজন ম্যারেজ মিডিয়ার কর্ণধার, প্লাস অনেকের বিয়ে শাদীর ব্যবস্থা করেছেন, আপনার হাতে অনেক ছেলেমেয়ের সাকসেসফুলি ম্যারেজ হয়েছে এবং আমার জানা মতে সেখানে ডিভোর্সের রেকর্ড নাই। তো এই জায়গা থেকে আপনাকে এখানে আমন্ত্রণ জানানো, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে এখানে আসার জন্য। প্রথমে আপনার ভিউয়ার্সদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নটা কি ছিল, আপনি আমাকে আবার বলতেন? আমি আপনাকে এখন জানতে চাবো আপনার কাছে যে বাংলাদেশের ছেলেমেয়েরা এই যে এস্টাবলিশ হওয়ার পরে যে বিয়ে করতে ভয় পাচ্ছে, অনেকেই আমরা দেখছি যে এখন আনম্যারিড ছেলেমেয়ের অভাব নেই। তো এই যে ভয় বা ভীতি, এই জায়গা থেকে আপনি কিভাবে প্রফেশনটা মানে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে করছেন এই জায়গা থেকে? হ্যাঁ, বুঝতে পেরেছি। বিষয়টা হলো মানে এস্টাবলিশ হওয়ার পরও কেন বিয়ে করছে না বা করতে ভয় পাচ্ছে। আচ্ছা, বিষয়টা এটা পারিবারিক মানে তাদের শিক্ষা বলতে পারেন, বা এখন যে সময়টা ছেলে মেয়ে যখনই মানে পড়াশোনা শেষ হয়ে গেছে বা ভালো চাকরি বাকরি, তাদের আসলে চাহিদাটা আসলে বেড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, যেরকম আমি আপনাকে উদাহরণ দিতে পারি, আমরা আপনার কলেজ লাইফে মোটামুটি মেয়ে পেলে আমাদের পছন্দ হইতো বা আমরা বিয়ের সাথে চিন্তা ভাবনা করতাম। যখনই আমরা চাকরি বাকরি শেষ করি বা ভালো একটা চাকরি পাই, তখন আমাদের আসলে চাহিদা বেড়ে যায়। তখন আমরা আসলে অনেক কিছু খুঁজি, মেয়ের পরিবার, মেয়ের সুন্দরী হতে হবে, মানে অতিরিক্ত মাত্রায় যখন খোঁজে তখন আসলে আর পাওয়া যায় না। আর পরিবারও সেম ওই রকম, ছেলের ব্যাকগ্রাউন্ড যে রকমই হোক, ভালো মেয়ে চায়, শিক্ষিত মেয়ে চায়, সুন্দরী মেয়ে চায়। তো এই রকম আসলে হয় কি, চাহিদার সাথে মিলে না। আর মানে বিষয়টা একবারে ক্লিয়ার, ভালো চাকরি বা ভালো অবস্থানে থাকলে সবাই ভালো মেয়ে খোঁজে। সেই জন্য বিয়ে শাদী করতে করতে এখন 90% আমরা যত দেখতেছি, বা আজকে তো প্রফেশনের প্রায় অনেক বছর, 7 বছর হয়ে গেছে। তো একটা জিনিস আমি আসলে যেটা মানে একবারে ক্লিয়ার ভাবে বুঝতে পারি যে তাদের চাহিদাটা শেষ থাকে না। 10টা মেয়ে দেখিলে সোজা কথা বলে আমাদের পছন্দ হয়নি। জিজ্ঞাসা করি কেন পছন্দ হয়নি, মেয়ে উচ্চতা ছোট বা মেয়ে দেখতে সুন্দর না। ছেলে মেয়ের পাশে হয়তো টোটালি যায় না, ওই ছেলে বলতেছে এই মেয়ে তার পছন্দ হয়নি। তো এই পছন্দ হয় নাই এই করতে করতে এখনকার ছেলে মেয়ে বেশিরভাগ দেখা যাচ্ছে যারা এস্টাবলিশ বা পড়াশোনা শেষ করছে, ভালো একটা চাকরি করতেছে, এদের জন্য বেশিরভাগ এই সমস্যাটা হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলিতে আসলে এই সমস্যাটা হচ্ছে না, তারা মোটামুটি একটা মেয়ে পেলে বা পরিবার পেলে তারা বিয়ে করে ফেলতেছে। এই এতটুকুই, তেমন
এইরকমই আর কি বিষয়টা। আপনার কথা থেকে যতটুকু বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষ তার অবস্থানের থেকে খুব বেশি পরিমাণে চাচ্ছে, এই চাওয়ার সাথে কারণে তার মিল হচ্ছে না এবং এগুলো বিয়ের দিকে গড়াচ্ছে না, সময় যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। আচ্ছা, আপনি জানেন মানিক ভাই যে আমাদের ডেইলি টকিং পেজে আমরা এই ধরনের বিষয়বস্তু নিয়ে প্রায় আলোচনা করে থাকি। আমাদের ইনবক্সে প্রচুর মানুষরা রিলেশনশিপ বা বিয়ের বিষয়ে অনেক প্রশ্ন করে। তো দর্শকদের সেই প্রশ্নের ভিত্তিতে আপনার জন্য ডেইলি টকিং এর পক্ষ থেকে কতগুলো প্রশ্ন সেট আমি রেডি করেছি, তো আমি সেই প্রশ্নগুলোতে যাই, কেমন? আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যতটুকু সম্ভব। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন যেটা আপনাকে করতে চাচ্ছি সবার জানার জন্য, যে কি মনে করে এই পেশায় আসা যেখানে অন্য পেশাতেও যাওয়ার সুযোগ ছিল? না, ঠিক আছে, আপনার সুন্দর প্রশ্ন। বিষয়টা হলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিজনেস করতে হলে এখন অর্থের অনেক প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি আসলে অতীতে অনেক বিজনেস করছি। তো বিজনেস দেখা গেছে কি করে তেমন একটা সফল হতে পারিনি। তো আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি এই বিজনেসটার সাথে আগে জড়িত ছিল। তো তার হাতে ধরে আমার আসলে এই বিজনেসের সাথে বা এই সেবামূলক প্রতিষ্ঠানে আসলে আসা। তো আমি এই প্রতিষ্ঠানে আসার পরে আমি আসলে অর্থের থেকে মানুষের সেবার দিকে মানে বেশি ছুটেছি। অনেকে এই ম্যারেজ মিডিয়া দেখা যাচ্ছে কি আপনার রেজিস্ট্রেশনের নামে যেভাবে মানুষ থেকে লুটপাট করে, আমরা কিন্তু আসলে সেটা কখনোই করি না। ন্যূনতম কথা বলার জন্য একটা যে খরচ বা মোবাইলের আনুষঙ্গিক কথা বলতে হলে তো মোবাইলে টাকা ঢোকাতে হয়, এই সামান্য কিছু একটা খরচ ছাড়া আমরা কিন্তু মানুষ থেকে কিছুই নেই না। আর আমার এই হাত দিয়ে আমি কিন্তু আসলে অর্থ ছাড়া অনেকের বিয়ে দিয়েছি। আপনার সেবার উদ্দেশ্যেই আসলে আমার আশা। আমি যখন এই পেশায় অন্য পেশায় যখন ইস্টাবলিশ হতে পারি নাই, তখন এই পেশায় আসার পরে আমি আজকে 7 বছরের মোটামুটি স্বয়ংসম্পূর্ণ নিজে, আর মানুষের উপকার হচ্ছে। দেখা যাচ্ছে কি নিজের বিয়ে নিজে করতে পারছে না, আমাদের সমাজ বড় হইলেও আমরা একটা ছোট গণ্ডির মাঝে আছি। একটা ভালো মেয়ে বা ভালো পরিবার সন্ধান পাওয়া যাচ্ছে না। আপনার চাকরি বাকরি, আপনি এটা নিয়ে ব্যস্ত, একটা পরিবার বা একটা, এই জন্য আমি পেশাটাকে মূলত আসলে এখন বর্তমান সময় এই জন্যই ধরে রাখছি। মুসলমান হিসাবে আমাদের আসলে অনেক কিছু করণীয় আছে যার যার জায়গা থেকে। তো আমি আমার এই জায়গা থেকে মিডিয়ার মাধ্যমে যতটুকু উপকার বা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। আর চলার ক্ষেত্রে তো আসলে মানে অল্প পরিমাণে কিছু অর্থের প্রয়োজন, তো সেটা মানুষ থেকে আমি নিচ্ছি। আর আমরা কাউকে প্রেশার দিই না, আলহামদুলিল্লাহ। একটা ছোট একটা মানুষের সাথে এগ্রিমেন্ট থাকে, সেটার মাধ্যমে আমরা কাজ করি। আর মূলত এই পেশা আসার একটাই উদ্দেশ্য, আমার মেজো ভাই যখন আমাকে বললো, আমি দেখলাম আসলে এই পেশা অর্থ থেকে মানুষের সেবা করা যাচ্ছে। আমাদের মুসলমানদের একজনকে একটা বিয়ে দেওয়া বা বিয়ের সন্ধান দেওয়া, ভালো একটা জায়গায় বিয়ে করে দেওয়া, এটা একটা মহৎ কাজ। তো আসলে এই মহৎ কাজের উদ্দেশ্যেই, কারণ আমি তো আসলে মানুষ হিসাবে অত মহৎ কাজ বা ভালো কাজ তো আমার পক্ষে সম্ভব না। তো আমার পেশার মাধ্যমে আমি যদি করতে পারি, তো আমার দুটা কাজ হচ্ছে, আর্থিকভাবে আপনার আমি লাভবান হচ্ছি এবং মানুষকে ভালো কাজ করতে পারতেছি বা তাদেরকে সহযোগিতা করতে পারতেছি, এতটুকুই আর কি। না, অত্যন্ত চমৎকার ব্যাপার। প্রথম বিষয় হচ্ছে যে এই পেশায় আপনার বড় ভাই ছিলেন মেন্টর। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে অডিয়েন্সকে জানাতে চাই যে আজ পর্যন্ত মানিক ভাই কোনো ম্যারেজ মিডিয়া রিলেটেড কাজের সাথে জড়িত কারো মুখে আমি শুনি নাই, বা আপনারা কেউ শুনেছেন কিনা আমাদেরকে জানাবেন, যে এই পেশাটা সেবামূলক একটা পেশা এবং সেবার জন্য আমি এই পেশায় এসেছি। দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল সেন্টেন্স আই এভার হার্ড। সো থ্যাংক ইউ মানিক ভাই, আসলে খুবই মহৎ একটা ব্যাপার আপনি প্রকাশ করলেন। আপনার একটা মহৎ হৃদয়ের ব্যাপার আমরা জানতে পারলাম। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। এই পেশায় সবচেয়ে বিরক্তিকর বা কষ্টের ব্যাপারটা কি এই ম্যারেজ মিডিয়ার মধ্যে? বিষয়টা হলো কি, মানে প্রত্যেকটা লোক নিজেকে অনেক জ্ঞানী বা বুদ্ধিমান ভাবে। তো সেই ক্ষেত্রে অনেকে আমাদের সাথে কথা বলে, যখন কথা বলে সে তার মেধা বা সে জ্ঞানী, ওইভাবে আমাদের সাথে কথা বলে। প্রথম যেই কথাটা বলে, আপনারা তো প্রতারক না বা আপনারা তো আমাদেরকে ঠকাবেন না। তো আমরা যে কাজটা করি এখানে আসলে প্রতারণার কোনো সুযোগ বা অপশন নাই, বা ঠকানেরও কোনো অপশন নাই। আপনি আমাদের সাথে একটা এগ্রিমেন্টে আসবেন, কারণ এগ্রিমেন্ট আগে করতাম না। আমাদের মানুষদের আসলে কথার বা জবানের কোনো ঠিক নেই। আপনি আমার সাথে চুক্তি করলেন, আমরা কিন্তু আসলে কাউকে বলি না যে এই অ্যামাউন্টটা দিতে হবে। আমরা যে আমাদের সম্মানিত ক্লায়েন্ট তাদেরকে বলি, আপনার যদি বিবাহটা আমরা দিয়ে দিতে পারি, আপনি আমাদের সম্মানী কত দিবেন। সেই ক্ষেত্রে তারা একটা নিজেরাই বলে যার যতটুকু সামর্থ্য, কেউ 10, 20 বা আরো অনেক বড় অ্যামাউন্টও যায়। কিন্তু পরবর্তীতে বিয়ে শাদী হয়ে গেলে এই টাকাগুলো আমাদের দিতে চায় না। তো আমরা এইভাবে এগ্রিমেন্ট করি। তো দেখা যাচ্ছে কি
আমাদের কিন্তু প্রথমে কেউ কোনো টাকা পয়সা আমাদের দেয় না। আমাদের কাজ হলো প্রথমে স্টার্টিং একটা মানি দিবেন, সেটা 500 হতে পারে বা 1000 এরকম হতে পারে, এরপর আমরা কাজ শুরু করি। এখানে প্রতারণা বা ঠকাবার কোনো অপশন নেই। কিন্তু কিছু লোক না বুঝে আমাদের বলে আপনি প্রতারণা করছেন না তো, বা আমাদের ঠকাচ্ছেন না তো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই কথাগুলো নিজের কাছে খুব কষ্ট লাগে। মানে সে নিজেকে অনেক জ্ঞানী বা বুদ্ধিমান ভাবছে, কিন্তু এমন একটা কথা বললো, আমি আপনাদের ছবি বা সিভি এগুলো প্রোভাইড করবো, আপনি দেখবেন, পছন্দ হবে, দেন আপনি আলাপ করবেন। এখানে ঠকাবার বা প্রতারণা করার কোনো অপশন সুযোগ নেই। তো এছাড়াও আরো কিছু ঘটনা ঘটে। এই আমাদের সাথে দেখা যায় অনেকে রাপ ব্যবহার করে, খারাপ কথা বলে। তো আমরা আসলে এগুলো কাজ করতে গেলে আসলে ভালো মন্দ আসবে, তো এগুলো আসলে বাদ দিয়ে কাজ করতে হয়। আর আরো অনেক মানে ফোন দেয়, ফোন দিয়ে আপনার দেখা যায় কি আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কথা বলার পরে এরপরে বলে আচ্ছা পরে আপনাকে জানাবো। এই বিষয়টা সবচেয়ে বেশি বিরক্তকর। একটা লোকের সাথে 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট কথা বলার পরে উনি যখন বলে পরবর্তীতে আমি বুঝ করে আপনাকে জানাবো, তো আমার মেন্টালিটি ভাবে দেখা যায় অনেকক্ষণ কথা বলে মাথা ব্যথা করে বা কষ্টের বিষয়ে অনেকক্ষণ কথা বলে। তো সেই ক্ষেত্রে এইভাবে অনেকে যে যেভাবে নিজের বুদ্ধিতে মানে তাদের ধরে বা খাটে আমাদের সাথে ওইভাবে মানে কাজ করে, তো সেই ক্ষেত্রে আমাদের অনেকে অনেকভাবে হ্যারাসমেন্ট করে। আসলে হ্যারাসমেন্টের তো অনেক ধরন আছে, তো সব তো আসলে বলে বোঝানো যাবে না। বুঝতে পেরেছি। কাজ করতে গেলে মানে এমন হয় ঠিকানা দিল, আমরা ওই লোকেশনে গেলাম ওনাদের সাথে কথা বলতে, কিন্তু আসলে ওই লোকেশনটা ফেক। মানে উনি আমাদের সাথে একটু মজা করলো, পরে ফোন দিলাম, ভাইয়া কিছু মনে করবেন না, আপনার সাথে একটু দুষ্টুমি করছি। তো আমাদের আসলে হয়রানিও করে অনেকে। তো আমরা আসলে যা বললাম আর কি, কাজ করতে গেলে সব বাদ দিয়ে করতে হয় আর কি, এই আর কি। তবে আপনার এই বক্তব্যে 3টা বিষয় আমি ধরতে পারলাম। প্রথম বিষয় হচ্ছে যে দর্শক যে উনি যখন কারোর সাথে বিয়ের কন্ট্রাক্টে আসেন তখন এটা চাপিয়ে দেন না যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিতে হবে। এটা যেই বিবাহিত পাত্রপাত্রী সম্পূর্ণ তাদের ব্যাপার, তাদের সামর্থ্য অনুযায়ী তারা এই মিডিয়া পার্সন হিসাবে ঘটক মানিক ভাইকে তাদের খুশি বা সামর্থ্য অনুযায়ী একটা ন্যূনতম একটা রিমিউনারেশন প্রদান করবে। মানে এটা মানিক ভাইয়ের পক্ষ থেকে কোনো স্পেসিফিক হার্ড অ্যান্ড টাইট কোনো অ্যামাউন্ট ধরা নাই। এটা খুবই চমৎকার একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে 500 বা 1000 টাকা, দর্শক যে আমরা জানি অনলাইনে বর্তমানে প্রতারণার যুগে আমরা বসবাস করছি, যেখানে অনেকেই অনেক ধরনের স্ক্যামের শিকার হন। কিন্তু আসলে 500 টাকাটা মানে এমন কোনো টাকা না যেটা দিয়ে প্রতারণা করে ম্যারেজ মিডিয়ার বিজনেস চালানো যাবে। বিশেষ করে ইতিমধ্যে আমরা সবাই জানি এটা একটা সেবামূলক পেশা, আর দ্বিতীয়ত এটা একটা পবিত্র পেশা। তো এখানে 500 টাকাটা আমি একটু যদি ভুল বলে আমাকে কারেকশন করে দিবেন। এই 500 টাকা নেওয়ার পরে এটা দিয়ে আপনি একটা সিভি প্রিন্ট করেন, সেটা ফাইলে রাখেন, এবং উক্ত ব্যক্তির জন্য যে পাত্রপাত্রীর জন্য আপনি সশরীরে যে যোগাযোগ করছেন, যাতায়াত ভাড়া আছে, মোবাইলে কথা বলতে, আপনি ফিজিক্যালি মুভমেন্ট করছেন। তো একটা মানুষকে যদি তার নিজের লাইফ পার্টনার খোঁজার জন্য দায়িত্ব দেওয়া হয় এবং সে যদি এটার পিছনে একদিনও ব্যয় করে, আমি একাধিক দিন না বললাম, একটা দিন কি মানুষকে 500 টাকা, এটা কি আসলে আপনারা নিজেরাই জাজ করুন, এটা কি খুব বেশি? বিশেষ করে নিজের লাইফ পার্টনার সিলেকশনের বেলায় এটা খুব বেশি আমার মনে হয় না, বরং এটা আপনি একেবারে ন্যায্য একটা জিনিস আর কি দাবি ন্যূনতম একটা পারিশ্রমিক। তৃতীয় যে বিষয়, অনেকেই যে বললেন মানে ফোন করে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, কথা বলার পর ফাইনালি কি বলছে যে আচ্ছা পরে জানাবো। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমাদের কারো লাইফের টাইম কিন্তু ভ্যালুলেস না, প্রত্যেকেরই টাইমের একটা ভ্যালু আছে। সবাই কিন্তু তাদের শ্রম, মেধা বা এনার্জি ব্যয় করেই মানুষের সাথে কথা বলতে হয়। আর যেখানে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়, লাইফের ডিসিশন নেওয়ার বিষয়, সেখানে কিন্তু কথাটাকে খুব সতর্কতার সাথে বাছাই করতে হয়, যাতে তাদের লাইফ পার্টনার সিলেকশনের বেলায় তার জাজমেন্টে কোনো ভুল না হয়, এই ব্যাপারে সে সতর্ক থাকেন উনি। এবং এই কথাগুলো যখন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় অনেক মানে ধৈর্য নিয়ে, তো সেখানে তারপরে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করার পরে কেউ যদি বলে যে আচ্ছা পরে জানাবো, তাহলে এই সময়টা কিন্তু সম্পূর্ণ ওয়াস্টেড এবং এটা যথেষ্ট এনার্জি ক্ষয় হয়। আপনারা যারা টিচিং প্রফেশনে আছেন বা যারা টেলিকমিউনিকেশন সার্ভিসে আছেন বা যাদের প্রচুর পাবলিক কমিউনিকেশন করতে হয়, তারা জানেন যে এটা কত মানে একটা পেইনফুল একটা জব, বাট স্টিল হি ইজ ডুইং দিস বিকজ হি অলরেডি এক্সপ্লেইন দ্যাট ইট ইজ এ সার্ভিস প্রফেশন। এবং এই সার্ভিস প্রফেশনের জন্য, সেবামূলক কাজের জন্য উনি কিন্তু এই হ্যাসেলটা নিয়ে যাচ্ছেন। আর ফাইনালি এই বিয়ে করার নামে ভুল অ্যাড্রেস দেয়া, এটা যে কত বড় গর্হিত একটা কাজ, মানে এটা মানে এক কথা যদি বলে দেয়, এই ধরনের লোকদের কখনো আসলে বিয়ে হবে না। এটা হচ্ছে মানে ফাইনাল কথা আর কি। হ্যাঁ, যে ব্যক্তি তার লাইফ পার্টনার সিলেকশনের ব্যাপারে এত বেশি বা কি বলবো মানে এত বেশি একটা নিম্ন ধরনের কাজ করে থাকেন, একজন মানুষকে এক জায়গায় পাঠাচ্ছেন, আসা যাওয়া তার টাইম যাচ্ছে,
ভাড়া যাচ্ছে, তাই না? তারপরে যে দেখছেন যে ওই বাসাটা অ্যাড্রেসটা ফেক, এটা আসলে মানে আমি হলে একদিনও সহ্য করতে পারতাম না। সরি মালিক ভাই, আপনি অনেক ধৈর্যশীল ব্যক্তি। সো আই স্যালুট ইউ ফর দিস। এবং আসলে আমি নিজেও জানতাম না ব্যাপারটা যে এত ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়। আমরা পরের প্রশ্নে চলে যাই। আধুনিক প্রেম ভালোবাসার যুগেও ম্যারেজ মিডিয়ার কেন দরকার হচ্ছে মানুষের? কেন মানুষ নিজে নিজে বিয়ে করতে পারছে না? আপনার কাছে কেন আসছে বা আসবে? বিষয়টা হলো এরকম, পারিবারিকভাবে যদি বিয়ে করে সেই ক্ষেত্রে মিডিয়ার প্রয়োজন হয়। আর প্রেম ভালোবাসা যখন করে তখন তো আসলে মেয়ে দেখতে কেমন বা মেয়ের পরিবার কেমন সেটা কখনো মানে বিচার বিশ্লেষণ এগুলো করে না। প্রেম ভালোবাসা, ভালো লাগলো একটা মেয়েকে, সে ভালোবাসতেই পারে, বা প্রেম ভালোবাসা দুইটা দুই জিনিস। যাই হোক, প্রেম, একটা মেয়েকে ভালো লাগছে, প্রস্তাব হলো, তখন প্রেম হয়ে গেল। আর যখনই বিয়ের একটা অপশন আসে পরিবার থেকে, তখন দেখা যায় কি পরিবারে আপনার, আমি এর আগে আপনাকে বললাম, পরিবার প্রত্যেকটা পরিবার প্রথম যেটা খোঁজে, মেয়েটা খুব ভালো মেয়ে লাগবে, 5 ওয়াক্ত নামাজি হবে, শিক্ষিত মেয়ে হবে, মেয়ের বাবার যেন ভালো যোগ্যতা থাকে বা বাবার পরিচয় দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যারা মিডিয়া পার্সন আছি, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে স্মরণ হয় বা আমাদের কাছে আসে। তখন আমাদের এখানে আপনার অনেক প্রায় 10,000-এর উপরে ছেলেমেয়ের ছবি, সিভি, বায়োডাটা এগুলো আমাদের কাছে আছে, এই আর কি। কিন্তু প্রেম করার বেলা যেটা বললেন আর কি, তখন তো আসলে ওই সুন্দরী মেয়ে হলেই হয়, সেটা রিক্সাওয়ালার মেয়ে হোক বা কাজের বুয়ার মেয়ে হোক, সেই ক্ষেত্রে এটা সমস্যা নেই। কিন্তু বিয়ের বেলায় এটা তো আসলে জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট, অনেক হিসাব নিকাশ সেখানে চলে আসে। তো তখন ছেলেরা জীবনে যতগুলোই প্রেম করুক, বিয়ের বেলায় তখন বাবা মা পরিবার এই জায়গাটা তখন চলে আসে। আর বাবা মা সব সময় চিন্তা করে আমার ছেলেকে এমন একটা মেয়ের হাতে দিব বা এমন একটা মেয়ের সাথে বিয়ে দিব ছেলে যেন ভালো থাকে, হ্যাঁ, আর এমন একটা পরিবারের কাছে বিয়ে দিব যেখানে ছেলের যদি কোনো সমস্যা হয় তারা সাপোর্ট করবে, বা তার শ্বশুরের একটা নাম থাকবে, পরিচয় থাকবে দেওয়ার মতো। আর এখনকার সময় সবাই তো আসলে সোয়াপে বিশ্বাস, ছেলের কি আছে বা মেয়ের কি আছে পরিচয় দেওয়ার সময় যেন দেওয়া যায় আমার ছেলে মেয়ের জামাই বা ছেলের জামাই বা মেয়ে ছেলের বউ, মানে এই পরিচয়টা দেওয়ার জন্যই তারা আসলে মিডিয়াদের কাছে যায়। ভালো প্রোফাইলের কি আছে, ভালো থেকে ভালো, ভালো থেকে ভালো। আর এই যে ভালো করতে করতে আসলে ছেলে মেয়েদের বয়স পার হয়ে যায়। এখনকার সময় আসলে মিডিয়াদের মূলত আসলে লাগে এই কাজ, মানে এই কারণে আপনার এই ভালো পরিবার খোঁজার জন্য। ভালো পরিবার তো আসলে আমরা তো বললাম না, সবাই তো ব্যস্ত, যে যে প্রফেশনে আছে সে তো এটার সন্ধান বা খোঁজ তার কাছে আছে। কিন্তু এমনি তো আপনার মানে মেয়ে তো অনেক মেয়ে আছে, কিন্তু আসলে ওইভাবে তো আর পাওয়া যায় না। যখন আমাদের মিডিয়াদের কাছে আছে তো দেখা যায় ওই তাদের পছন্দনীয় বা তাদের যেটা ভালো লাগবে ওইরকম অনেক সিভি বায়োডাটা দেখে, তখন মানে পছন্দ হয় আর কি। মানে এক কথা বলতে গেলে আপনার তাই পরিবারের পছন্দনীয় বা ভালো ভালো প্রোফাইল, ভালো মেয়ে এই যখনই পায় না আশেপাশে বা আত্মীয় স্বজন, লাস্ট অপশন হিসাবে মিডিয়া। সোজা কথা, আপনার কাছে অনেক রিসোর্স আছে, যেটা আপনি প্রফেশনে কাজ করেন, সিভি আছে, পার্সোনালি কানেক্টেড আছেন, এই কারণে লাস্ট অপশন নিজেরা আসলে ট্রাই করে। প্রত্যেকটা পরিবারে নিজেরা অনেক ট্রাই করে, এইরকম অনেক কাজ দেখছি, দেখা গেছে আপনার অনেক আত্মীয় স্বজন দেখার পরে যখন আর পারেনি তখন ম্যারেজ মিডিয়ার কাছে আসবে, আসা বলবে আমাদের একটু, মানে আপনি বলতে পারেন ওই নিরুপায় হয়ে, নিরুপায় হয়ে আমাদের কাছে আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা যদিও আপনি কিছুটা আলাপ করেছেন, তারপরে একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন যে প্রচুর প্রতিষ্ঠিত নারী পুরুষ, প্রতিষ্ঠিত যারা ফ্যামিলির বাইন্ডিংসে নেই বা ফ্যামিলির কাছ থেকে তারা কোনো এক্সপেন্স নিচ্ছে না, নিজেরা স্বয়ংসম্পূর্ণ জব বা বিজনেসে, এই প্রতিষ্ঠিত নারী পুরুষরাও কেন বিয়ে করতে পারছে না বর্তমানে? আমি আপনাকে 2-4টা উদাহরণ দিই। এটা আসলে উদাহরণ না দিলে এটা বুঝবেন না। এটা আসলে বলতে গেলে ঘুরে ফিরে একটা কথা মাঝে মানে আবারও চলে আসবে। এটা আমি উদাহরণ দিই। আমি কাজ বা আমার কর্মক্ষেত্রে যেটা হয়েছে, রিসেন্টলি একটা আপনার ওই সিভি বায়োডাটা যেটাই বলেন আসছে, উনি বর্তমানে জজ কোর্টের একজন ভালো নাম করা উকিল। আচ্ছা, ওনার বয়স 36 বছর। মানে পাত্র অথবা পাত্রী? না, উনি পাত্র। হ্যাঁ, নাম বললাম না। একজন উকিল মানুষ। উনি বাবা একজন সচিব ছিল, খুব ভালো প্রোফাইলের
উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আচ্ছা উনি একজন পুরুষ মানুষ। তো এই ছেলে নিজের যেই ওয়েট বা গাম্ভীর্য এটা নিয়ে বাঁচতেছে না, মানে তার অহংকার, তার অহংকার নিয়ে বা পজিশন নিয়ে বাঁচতেছে না। ওনাদের বসুন্ধরায় 2550 স্কোয়ার ফিট একটা বাড়ি আছে। তো অল ওভার মানে ছেলেটা একটা যোগ্য পাত্র, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও ভালো, বাবা একজন সচিব ছিল। এখন এই ছেলে যত মেয়েই দেখাচ্ছি এক কথায় বলতেছে ওনার সাথে যায় না বা ওনার স্ট্যাটাসের সাথে যায় না। এখন ওনার বয়স অলমোস্ট 36। এখন বাংলাদেশে 36 বছর যদি কারো বয়স ধরেন, তো আমরা আসলে আমাদের মিডিয়াতে আমরা যখন কাজ করি, যার যত এইজে হোক আমরা 2 বছর অ্যাড করি সাথে। 36 হলে ওনার বয়স 38। 38 বছর বয়সের জন্য কোনো মেয়ে কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, এই 2 বছরটা কেন অ্যাড করা হয়? অ্যাড করা হয় আমরা ওই এসএসসি পরীক্ষার সময় মোটামুটি সবাই এইজ কমায় দিই। এইজটা এটা মোটামুটি 100-এর ভিতরে 90% লোক এইজ কমায়। আপনার 1 বছর 2 বছর সবাই। তো বিষয়টা হলো এটা আসলে আমরা এটা কিভাবে শিখছি, ছেলে বা মেয়ের পরিবার তাদেরকে আমরা যদি কোনো সিভি বা প্রোফাইল দিই, তারা দেখি আমরা 22 বললে তারা 24 বলে, আমরা 28 বললে তারা 30 বলে। তো আমরা আসলে এই সূত্রটা আপনার অ্যাড করছি, আর এটা আসলে সত্য, এটা আমরা এটা মোটামুটি ওই আমরা প্রেশার দিয়ে কাউকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করি তখন সে সত্য কথাটা আমাদের বলে, ভাই হ্যাঁ আমার একটু গ্যাপ ছিল এই জন্য, মানে 1-2 বছর, অনেকে 4 বছরও হয়। তো সেই ক্ষেত্রে এই রকম মানে ছেলেটা এই খুঁজতে খুঁজতে এই ছেলের বয়স অলমোস্ট 36। মানে এই ছেলে ভালো একটা মানে এখন উনি জজ কোর্টের একজন ভালো নাম করা উকিল, বাবা সচিব, নিজের বাড়ি আছে, টাকা, মানে বেশ অবস্থা সম্পন্ন ছেলে। এখন সেই গরিমায় বাঁচতেছে না। আবার মজার বিষয় হলো ওনার বয়স হলো 36, উনি 22 থেকে 25 বছরের মেয়ে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা উনি অনেক কম বয়সে মেয়েও চাচ্ছে। হ্যাঁ, উনি মানে বিষয়টা হলো ওনার কথা হলো আমি তো প্রতিষ্ঠিত, আমার প্রতিষ্ঠিত হতে সময় লেগেছে, এখন এটা মেয়েদেরকে বুঝান আপনি। কিন্তু আসলে এই কোনো মেয়ের পরিবারই আসলে এটা মানতে রাজি না। প্রত্যেকটা মেয়ের পরিবার চায় মিনিমাম 28 থেকে 30 বছর বয়সের ভিতরে পাত্র দিতে যেন সংসারটা ভালো হয়। তো সেই ক্ষেত্রে আসলে হয় না। এই একটা উদাহরণ গেল। আরেকটা উদাহরণ আপনার জিগাতলায় আপনার একটা মেয়ে দেখে আসছে, মেয়ে ভালো একটা চাকরি করে, বাবার একমাত্র মেয়ে, মেয়ের বয়স অলমোস্ট 27 বছর হয়ে গেছে। আচ্ছা, ওই মেয়ে আপনার একটা ঘরে চাকরি মানে অনলাইন ভিত্তিক একটা চাকরি করে, মোটামুটি 50-এর মতো স্যালারি পায়। এখন ওই মেয়েরও একই অবস্থা, মোটামুটি বিবিএ এমবিএ মাস্টার সব কমপ্লিট করা, এখন ঘরের ভিতরে বসে রয়েছে। এখন পাত্র যেটাই যাচ্ছে তার সাথে তো মিলছে না, মানে পাত্রের মিলছে না নাকি ওই পাত্রের মিলছে না। আচ্ছা, আমাদের বাংলাদেশে 90% ছেলে বিবিএ কমপ্লিটের পরে সাধারণত আর কিছু করে না, চাকরি বাকরি করে, পড়াশোনা এরপরে আর করে না, কারণ বাংলাদেশে বিবিএ পরে আর প্রয়োজন হয় না যদি চাকরি বাকরি করে বা নিজের যদি একটা অবস্থান থাকে। এখন ওই মেয়ের তো পছন্দ হচ্ছে না। এই পছন্দ না হতে হতে বাংলাদেশের মানে প্রেক্ষাপটে 27 বছর একটা মেয়ের অনেক বয়স। হ্যাঁ, আবার মেয়ে অনলাইনে একটা চাকরি করে লন্ডনের, 50,000 টাকা স্যালারি পায়। এখন একটা ছেলে 50,000 টাকা স্যালারি পাইতে ছেলে মোটামুটি 5-7 বছর লেগে যাবে একটা ছেলে মানুষের। মেয়ে মানুষের আসলে অফিসিয়াল ভাবে হোক আর যেভাবে হোক অনেক ফ্যাসিলিটি পায়, ছেলেরা যেটা পায় না। তো মেয়ের সাথে ছেলেদের স্যালারির সাথে মিলছে না। তো ওই মেয়ের অনেক ছেলে দিছি, মেয়ের পছন্দ হলে মেয়ের মার পছন্দ হয় না, মার পছন্দ হলে মেয়ের পছন্দ হয় না। আচ্ছা, মানে এখানে পাত্রকে একই সাথে পুরো পরিবারের পছন্দ হইতে হবে। হ্যাঁ, এখন এই জন্য বললাম আর কি, এই যে মানুষ মানে স্টাবলিশ হওয়ার পরেও, স্বয়ং সম্পূর্ণতা হওয়ার পরেও তারা আসলে পাচ্ছে না। কেন পাচ্ছে না? মানে ওই যে বললেন প্রেম করার সময় তো আসলে অত বাদ বিচার লাগে না, শুধু সুন্দরী মেয়ে হলেই চলে। কিন্তু বিয়ের বেলায় ওই জিনিসটা মাথা থেকে চলে যায়, বিয়েটাকে কঠিন করে ফেলে। মানে উনি 10ম গ্রেডের যদি সরকারি চাকরিজীবী হয়, ওই ছেলেও ডাক্তারি মেয়ে চায়, আর ডাক্তারি মেয়ে উনি ডাক্তারি ছেলেই চায়। মানে বিয়েটাকে একটা লেনদেনের পর্যায়ে নিয়ে গেছে। মানে বিষয়টা হলো আমি যে যোগ্যতা, আমি ওই যোগ্যতার ছেলেকে বিয়ে করব। আর যখন সেম মানে যোগ্যতার ছেলে মেয়ে যখন বিয়ে করে তখনই অশান্তিটা। ডাক্তার বিয়ে করলে দুজন নাইট ডিউটি, আবার একজনের যদি আপনার অফ ডে থাকে আরেকজনের নাইট ডিউটি, 1 দিন 2 দিন সংসারে অশান্তি, শেষ পর্যায়ে ডিভোর্স। তো আমরা মানুষদের যখন বলি, মানুষ আসলে আমাদের কথা বুঝতে চায় না। সবাই
মানে প্রতিষ্ঠিত ছেলে প্রতিষ্ঠিত মেয়ে চাচ্ছে। আর এই প্রতিষ্ঠিত সবাই খুঁজতে খুঁজতে যেটা বললেন আর কি, ওয়েল এডুকেটেড হওয়ার সত্ত্বেও আপনার হচ্ছে না। আমাদের কাছে আপনার ড্যাফোডিলের আপনার কম্পিউটার সায়েন্সের উপর এক মেয়ে, 42 বছর বয়স, উনি এক্স টিচার, এখন কম্পিউটার সায়েন্সের উপর উনি পড়ছে। কত শিক্ষিত একজন মানুষ, 42 বছর হয়ে গেছে, উনি বিয়ে করেনি। ওনার বিয়ে হয়নি? না, হয়নি। উনি একজন কুমারী। উনি আমাদের মানে হাতে ধরা বাকি, ওনার জন্য একটা ছেলে খুঁজে দেওয়া। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে 42 বছর একটা মেয়ে, উনি একজন বয়স্ক, মানে আমার মার বয়সী বা খালার বয়সী, ওনাকে কে বিয়ে করবে? ওই মেয়েরও চাহিদা হলো কি, ওনার 42 বছর, ছোট বয়স হলে বিয়ে করবে, কিন্তু 42-এর উপরে উনিও যাবে না। এখন একটা 42 বছর ছেলে কি 42 বছর মেয়ে বিয়ে করবে? কখনোই বিয়ে করবে না। কারণ 42 বছর মেয়েদের দেখতে বয়স্ক মানে মহিলাদের মতো লাগবে। এখন যেটা বললাম আর কি, এক কথা বলতে গেলে আপনার যখনই মানুষ সুশিক্ষিত বা ভালো চাকরিতে চলে যায়, তারা তখন ভালো খোঁজে। মানে আমি বিয়ে করবো, বিয়েটাকে আমি সহজ করব। কারণ যে মানুষ আগেই চিন্তা করে আমি এত বড় একটা চাকরি করি, আমার বউ যেন একটা চাকরি করে। চাকরিজীবী মানুষ খুঁজে। তো এই খুঁজতে খুঁজতে সময় চলে যায়, অতিবাহিত হয়ে যায়, বিয়ের বয়স চলে যায়, শেষ বেলায় এসে আমাদের বলে ডিভোর্সি মেয়ে হলেও চলবে, আমাকে একটা বিয়ে করায় দেয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে অবস্থান বাড়ার সাথে সাথে যে চাহিদা বা প্রত্যাশা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে বিয়েটা কিন্তু আটকে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই জায়গায় আপনি মনে হয় একমত হবেন, এক পক্ষে ছাড় দিতে হবে। ধরেন যে একটা পাত্র বা পাত্রী, হুয়েভার হি অর শি ইজ, কারো যদি অবস্থান বেশি ভালো হয় তাহলে তাকে একটু ছাড় দিতে হবে, কারণ তার তো অবস্থান অলরেডি ভালো, সে তার পার্টনারকে সাপোর্ট দিতে পারবে। এখন যদি আমি 5 তলা বাড়ির মালিক, আমি পাত্রীও চাচ্ছি 5 তলা বাড়ির মালিক, তাহলে এই লেভেলে লেভেলে খেলতে যে খেলা আর হয় না। হয়তো 5 তলা বাড়ির মালিক যে পাত্রী, সে চাচ্ছে 10 তলা বাড়ির মালিক একটা পাত্র। এই তো হয় বিষয়গুলো। ওকে, এবার এমন একটা প্রশ্ন যেটা আসলে বেশ গুরুত্বপূর্ণ বিয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে যে যৌন অভিজ্ঞতা না থাকার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছে, এমন কেস কি আছে? সাধারণত আসলে এই ধরনের মানে সম্মুখীন আসলে আমি হইনি। আর 2-1 জন বলতে, সৌদি আরবের একটা ছেলে আমাকে ফোন দিয়েছিল, সে অনেক আগে, বছর 2 আগে, আসলে মানে ছেলে খুবই ভয় পাচ্ছিল। বলতেছে ওনার এই বয়স 28 বছর, এই 28 বছর জীবনে কখনো কোনো মহিলার সংস্পর্শে যায়নি। এখন আমাকে বলতেছে একটা বিবাহিত, একটু বয়স্ক, ম্যাচুইড যে বুঝবে বা তাকে বুঝাই দিবে, মানে অনেক দিন আমাকে ডিস্টার্ব করছে। পরে আমি জিজ্ঞাসা করলাম কি মানে ডিভোর্স পাত্রী চাচ্ছিল? না, বিষয়টা হলো কি, মানে ছেলেটা পিওর ভার্জিন একটা ছেলে ছিল, কখনো মানে কোনো মেয়ের সংস্পর্শে যায়নি। তো তার সেই মানে যে মহিলাদের বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। তো এই অভিজ্ঞতা না থাকার কারণে ছেলেটা বিয়ে করতে ভয় পাচ্ছিল। তো আমি ছেলেকে আসলে এগুলো তো পার্সোনাল বিষয়, তারপর 2-1টা প্রশ্ন করলাম। তো আমাকে বললো আসলে ভাই, আমি তো বাংলাদেশে ছিলাম, এখন সৌদি আরবে চলে আসছি, এখন বয়স 28 বছর হয়ে গেছে, এখন বিয়ে করবো, কিন্তু ভয় পাচ্ছি আসলে আমি আসলে পারবো কি বিয়ে করতে। এখন তো আমি তাকে অনেক কথা জিজ্ঞেস করলাম, পরে উনি বললো আসলে আমি কখনো তো কোথাও যাইনি, আমি বলতে পারছি না। এখন আমি চাচ্ছি মানে সক্ষমতা কম একটা মেয়েকে বিয়ে করবো। সক্ষমতা কম, এখন সক্ষমতা কম বলতে কুমারী মেয়েদের একটু চাহিদা বেশি থাকে, আর একটু এক বাচ্চার মা বা একটু ডিভোর্স বা যারা একটু মানে কি বলবো মেন্টালি ভাবে আপসেট, এদের আসলে মোটামুটি চাহিদা কম থাকে। তো উনি আমাকে বলছে একটা ডিভোর্সি মেয়ে ওনাকে আমি ব্যবস্থা করে দিতে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বুঝলাম আর কি, আপনার আসলে এই ধরনের বিষয় আমাদের আসলে কোনদিন পড়ে না। তো তখন বুঝতে পারলাম আসলে মানুষের এটা নিয়েও কনফিউজ থাকে যে সে বিয়ের পরে সংসার করতে পারবে কিনা। তো আমি ওনাকে আসলে সাহস দিচ্ছি, বললাম সমস্যা নেই, আপনি সংসার জীবন শুরু করেন। আসলে অনেকের সমস্যা থাকে, ব্যালেন্সের ব্যাপার। সংসার জীবনে ওয়াইফ যদি ভালো হয় এটা কোনো বিষয় করে না, সংসারের সাথে এটা কোনো আসলে মানে আমি দেখি না কোনো কিছু হয়তো বা আছে, কিন্তু ওইভাবে প্রপারলি ম্যাটার করে না। মানে ওয়াইফের মেন্টালিটি যদি ভালো থাকে, এটা আমার মানে আমরা অনেক ক্লায়েন্ট আছে স্বামী অক্ষম, 10 বছর 12 বছর সংসার করে যাচ্ছে, আল্লাহর রহমতে তাদের 1-2টা বাচ্চাও হয়েছে, ওইভাবে স্বামীকে নিয়ে চলতেছে। কিন্তু এটা হলো কি বললাম না, ওয়াইফ যদি ভালো হয়, আপনার কতটুকু শরীরের মানে অক্ষমতা সক্ষমতা এটা আসলে এটা সম্পূর্ণ আপনার মানে জীবন সঙ্গী যে ওনার উপরে বিচার করবে উনি আসলে কেমন মানুষ। একটা বিষয় আমি একটু বলতে চাই নিজ থেকে, সেটা হচ্ছে যে ওই ছেলের যে ধারণাটা এটা আসলে ভুল। সে কুমারী মেয়ে হলে সক্ষমতা নিয়ে
তার যে আত্মবিশ্বাসীনতা, অন্যদিকে ডিভোর্সড ওমেন বা একটু বয়স হয়ে গিয়েছে যারা বা এক বাচ্চার মা এরকম টাইপের, মানে এরকম এজ টাইপের মেয়েদের যে সক্ষমতা কম, এটা কিন্তু একটু ভুল ধারণা। এটা তার নিজের একটা ধারণা আর কি। এটা আসলে ওখানে যে সে আরো বেশি বা জটিলতায় পড়ে যেতে হয় না, সে হয়তো ভাবছে আর কি জিনিস হয়তো ব্যবহার করলে পুরান হয়ে যায়, পুরান জিনিসের সক্ষমতা হয়তো এখানে পুরনো চাল ভাতে পারে, এই বিষয়টা তার হতে পারে। আসলে আমি তো মানে এই বিষয়ে আসলে ওইভাবে বলতে পারি না আমার সম্মানিত ক্লায়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। আমাদের আলোচনা ভালোই চলছে। 6 নম্বর প্রশ্ন, যেটা ম্যারেজ মিডিয়া বা ঘটক পেশা, এটাকে মানুষ কি সম্মানের সাথে দেখে? আর যারা সম্মানের সাথে দেখে না, তারা তো এই পেশার ডেভেলপ ঠিকমতো হয়নি বাংলাদেশে, তো দিন শেষে বা একটা বয়স এসে তারাই কিন্তু বলে যে শেষ পর্যায়ে বললেন যে মিডিয়ার কাছে আসে, ম্যারেজ মিডিয়ার কাছে। তো তারা আসে, এরপরেও কেন এই ভণ্ডামি বা এই বিচারিতা মানুষের সম্মানের সাথে কি দেখে এটা মানুষ? না, বিষয়টা হলো আমরা কিন্তু আমাদের কখনোই ঘটক বলি না। হ্যাঁ, আমরা আমাদের মিডিয়া বলি, আমরা মিডিয়া পার্সন। আমরা মিডিয়া পার্সন এই জন্য বলি আমরা আপনাকে সন্ধান দিই। হ্যাঁ, মানে ঘটক বলতে আসলে ঘটকের যে আসলে এটা বাংলার আবিধানিক অর্থটা কি আমি নিজেও জানি না। এখন আমরা কখনোই আমাদের ঘটক বলি না, আমাদের আসলে পরিচয় হলো আমরা মিডিয়া পার্সন। আমরা মানে মিডিয়া হলো কি মাধ্যম। আপনি একটা জিনিসের মাধ্যম খুঁজে পাচ্ছেন না, আমি আপনাকে ওই মাধ্যমটা এনে দিব। হ্যাঁ, তো এইরকম আর কি, মানে এটা আপনার সাংবাদিকের মতো। সাংবাদিক যে কোনো খবর আনার পরে টেলিভিশনে এটা মানে ছাড়া হয়, যাই হোক এরকম। তো আমি বিষয়টা হলো, আপনি আমাকে এক জায়গা থেকে ফোন দিলেন, ভাই আমি বিয়ে করব, আমাকে একটা সন্ধান দেন। তো আমরা সন্ধান দিয়ে থাকি। হ্যাঁ, সন্ধান দিই এবং সন্ধান নিই। তো আমাদের আসলে প্রথম পরিচয়টা হলো আমরা একজন মিডিয়া পার্সন, আমাদের এটাই পরিচয়। আর অনেকে বলে, কিন্তু আসলে ঘটক এটা আসলে অনেক আগে থেকে মানে প্রচলিত একটা শব্দ। ঘটক মানে হচ্ছে যে ঘটনা ঘটিয়ে দেয়। যাই হোক, এটা আসলে বিষয়টা এরকমও না, মনে হয় এটা আপনি নিজে থেকে দুষ্টুমি করে বলছেন। যাই হোক, এখন আমি এই বিষয়টা মানে জানি না, আমি দেখবো সার্চিং করে দেখবো ঘটকের আবাদিক অর্থটা কি। কিন্তু আমাদের মানে আমরা কাজ করি, আমাদের টিম মেম্বার হলো 40 জন। হ্যাঁ, আমরা এই ঢাকা থেকে শুরু করে একবারে চিটাগাং, আপনার খাগড়াছড়ি, কক্সবাজার, আমাদের প্রত্যেক জায়গায় প্রতিনিধি আছে। মোটামুটি 40 জনের সাথে আমার বর্তমানে মানে অ্যাড আছে বা তাদের সাথে আমাদের মানে কাজ চলতেছে। তো আমাদের একটা পরিচয় হলো আমরা মিডিয়া পার্সন। আর আমরা আর মিডিয়া পার্সনদের সাথে অনেক আসলে যেটা বললেন, হ্যাঁ না, মানে তারা ভাবে কি আমরা খুব অসহায়, আমাদের কিছু নেই, আমরা দিনের শেষে হয়তোবা এটা বাধ্য হয়ে করতে আসছি বা এটা করে আমাদের জীবিকা সংসার। কিন্তু ব্যক্তিগতভাবে আসলে বিষয়টা এরকম না, এরকম না। আমি নিজে ব্যক্তিগত আপনাকে আমার পরিচয় না দিলে নয়, আমি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ। আমার ঢাকা শহরে নিজের বাড়ি আছে, গাড়ি আছে, নিজের দোকান আছে, মার্কেট আছে, আমার অনেক কিছু আছে। এই মিডিয়াটা আমি আপনাকে প্রথমে বলছি, আমার এটা হলো আপনার একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমার এই প্রতিষ্ঠান থেকে আমি অনেককেই ফ্রি আপনার সেবা দিয়েছি। এমনও হয়েছে কারো থেকে কোনো টাকাই নিয়ে নেই, পারছে না, একটা ব্যবস্থা করে দিচ্ছি, আমাকে হয়তোবা দাওয়াত দিচ্ছে, একবেলা নিয়ে আমাকে খাওয়াইছে, এতটুকুই। আর অনেকে যেটা বললেন, মানে ওই যে কিছু বললাম না, মানে পড়াশোনা করছে কিন্তু মানুষ হইতে পারে, মানুষ হইতে পারে না। তো এরা বিষয়টা হলো কি, আপনি ছোট করে কাকে দেখবেন? ছোট করে এই জুতা যে সিলাই মুচিয়ালা, তাকে ছোট করে দেখবেন? অপশন নাই। অফিসে যাবেন, আপনার জুতাটা সে কালি না করে দিলে আপনার জুতা আপনার কালি করতে হবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে জুতা ছিঁড়ে গেলে তখন কি করবেন? আপনাদের সেলাই করতে পারবেন না, তখন ওই মুচিকের পা ধরলেও মানে সেলাই করেই নিতে হবে। তো এইরকম সেম ওই রকম আপনাকে আর কি বলবো, নাপিত যে চুল কাটে, এখন আমরা কিন্তু নাপিতকে সমাজের কোনো মানে জায়গায় স্থান দিই না। কিন্তু নাপিত না থাকলে চলা যাবে, একটা মাস চলা যাবে? কোনোভাবেই না। চুল, দাড়ি, মোচ এগুলা কিন্তু আমরা বাসায় যতই সুন্দর করি সুন্দর হয় না, কারণ যার যার পেশা তার ওটা এই কি বলবো শেখা আছে। হ্যাঁ, তার স্কিল দীর্ঘদিন থেকে করে। তো সেই ক্ষেত্রে আপনি কাউকে, কিছু লোক আছে বললাম না, শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হয়নি। মানুষ হওয়া এক জিনিস, আর শিক্ষিত হওয়া আরেক জিনিস। বাংলাদেশে এই সমস্যাটা আছে যে সার্টিফিকেটধারী অনেক শিক্ষিতদের দেখা যায় রিক্সাওয়ালা বা বাসওয়ালাদেরকে তুমি তুমি করে বলা। তার যারা আমাদের জুতা সেলাই করেন বা যারা এরকম যে মিডিয়ার কাজ করছেন, সেটা যে কোনো মিডিয়ার হতে পারে, জমির মিডিয়া, বিয়ের মিডিয়া, তো এই প্রফেশনাল লোকদের তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট প্রফেশনাল লোকদের মামা মামা বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা যেটা বললেন যে শিক্ষার সার্টিফিকেটের সাথে সাথে বাংলাদেশে এটা অর্জিত হয়নি, সরি টু সে। আচ্ছা, এটা আমরা অ্যান্সার পেলাম। আমরা পরের প্রশ্নে চলে যাই। ম্যাচমেকার বা ঘটকের মাধ্যমে বিয়ের ক্ষেত্রে প্রধান বাধা কি পাত্রপাত্রী নাকি তাদের বাবা মা?
বুঝলাম না, আবার বলেন। আচ্ছা, এই মানে মিডিয়ার মাধ্যমে বিয়ে করার ক্ষেত্রে, সেই বিয়ে সফল করার ক্ষেত্রে আর কি প্রধান বাধা কি বাবা মা নাকি পাত্র পাত্রী? মূল অন্তরায়টা কে হয়, মূল বিপত্তিটা কে ঘটায়? আচ্ছা, মিডিয়ার মাধ্যমে বিয়ে করতে যেটা নেগোসিয়েশন যেগুলো হয় বললেন, লেনদেন, তো এগুলো বেশি ইস্যু আসে কি বাবা মা বা গার্জিয়ানের পক্ষ থেকে নাকি পাত্র পাত্রীর পক্ষ থেকে? না, এখানে আসলে বিষয়টা এরকম আর কি, অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে রাজি না। হ্যাঁ, ছেলে মেয়ের ব্যক্তিগতভাবে নিজেদের পছন্দ আছে, তো পছন্দ থাকা সত্ত্বেও তারা বাবা মাকে জানায় না, তো বাবা মা মিডিয়াকে ধরে, তো মিডিয়ায় যতই কাজ আনে তখন ছেলে মেয়ের পছন্দ হচ্ছে না, তো এখানে ছেলে মেয়ে বাধা দিচ্ছে, পছন্দ হচ্ছে না, ছেলে এইরকম বা মেয়ে এইরকম। তা আবার অনেক সময় দেখা যায় কি মেয়ের তেমন কোনো সমস্যা নেই, মেয়ের কথা হলো আমার বয়স হয়েছে, আমি বিয়ে শাদী করি, তো বাবা মার কথা হলো ছেলে বা মেয়ে ওই রকম লাগবে, এইরকম লাগবে। তো এখানে আসলে উভয় মানে বাবা মা বা পাত্র পাত্রী, মানে বেশিরভাগ দেখা যায় কি বাবা মা তেমন একটা সমস্যা হয় না, আপনার পাত্র পাত্রী আপনার এরা ভেজাল করে। এরা ভেজাল করে বলতে কি, তারা যে বললাম নিজের ব্যক্তিগত পছন্দ থাকে, ওই পছন্দের জন্য আপনার আপনার হেনস্থা করে। এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, সেটা আপনাকে বললে আপনি খুব স্পষ্ট বুঝবেন। আপনার হাজারীবাগ ঝিগাতলা, ওইখানে আপনার একটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের তার মেয়ের জন্য বলছে, তো আমরা আমাদের টিম মেম্বার নিয়ে গেছি, তো আমাদের নাস্তা আপ্যায়ন করার পরে কথাটা বললাম, মেয়েকে দেখাইলো, মেয়ের সাথে কথাটা বললাম, তো আমি তাদেরকে দুইটা ছেলে দিলাম, দুইটা ছেলের ভিতরে একটা ছেলের প্রোফাইল তাদের পছন্দ হয়েছে। তো মেয়ে প্রথম 1-2 দিন কথা বলার পরে একদিন রেস্টুরেন্টে দেখা করতে যাবে, যেদিন দেখা করতে যাবে ওই দিন মেয়ের মা আমাকে ফোন দিয়ে বললো ছেলেকে পছন্দ হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তো আমি বললাম কার পছন্দ হচ্ছে না, আপনাদের না মেয়ের? আমাদের উভয় পছন্দ হচ্ছে না। আমি ওকে ফাইন, আমি দেখি এরপরে ভালো কিছু দেখবো। আপনার পরের দিনেই আমাকে এই ঝিগাতলা থেকে 25 জন লোক আসছে আমাকে মারার জন্য। ঝিগাতলা থেকে 25 জন লোক আসছে আপনাকে মারার জন্য? আমার জন্য মারার জন্য। আপনার অপরাধ কি? অপরাধ হলো আমি কেন মেয়ের জন্য এই কাজটা করতেছি, মানে মেয়ের বিয়ের যে কাজটা আর কি, এটা আমি কেন করতেছি, কারণ মেয়ের হয়তো পছন্দের কেউ আছে। এখন সে আমাকে সরাসরি বললেও পারতো আঙ্কেল আপনি আমার এই কাজটা করেন না, কিন্তু সে আমাকে ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি ভাবে আমাকে হ্যারাসমেন্টের শিকার করছে। আমাকে আমাদের এখানে বর্তমানে যারা আছে ক্ষমতা তাদের এখানে নিয়ে বসাইছে, বসায়া বর্তমানে যে সমন্বয়ক বা এরকম রাজনৈতিক নাম না বলে, বিষয়টা হলো আমরা তো সমাজে থাকি, তো এদের নাম বলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে। মানে এটা আসলে এই এদের মতো কিছু লোক, বিষয়টা হলো এরা আমাকে ডেকে নিয়ে গেছে, মিথ্যা কথা বলে নিছে, বলছে আপনি আসেন, আপনার সাথে আমরা একটু বিয়ে শাদীর বিষয় নিয়ে কথা বলবো। পরে নিছি আর দেখলাম আমাকে অফিসে ডেকে নিছে, তো টাকা নেওয়ার পরে ছোট ছোট ছেলেরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিয়ে গেছে, মানে যাতে আপনি ওই বিয়ের কাজ যেন আমি না করি। হ্যাঁ, মিডিয়া না করি। পরবর্তীতে আমাকে কাজ যে দিচ্ছে আমি তাকে জানাইলাম, উনি আমাকে বলতেছে আপনি করেন, কিছু হলে আমি দেখবো। পরে একটা বিষয়টা হলো কি, উনি কি দেখবে, আমার কিছু হলে ওনার তো দেখার কিছু নেই, কিছু নেই, এটা আমরা মৌখিক ভাবে বলি যা হবে পরে দেখা যাবে, কিন্তু পরে তো আসলে দেখার ঘটনা ঘটার সময় দেখেন, এই জন্য পরে আমি ওই কাজটা ছেড়ে দিচ্ছি। তো এইরকম আসলে অনেক জায়গা থেকে অনেকভাবে হ্যারাসমেন্ট হয়। অনেক সময় যদি পারি নিজেরা এটা টেকেল দিই, আর যদি না পারি চুপচাপ করে চলে আসি। তো এই আর কি, মানে যেটা বললেন আর কি, কর্মক্ষেত্রে দেখা যায় পাত্র পাত্রী আসলে বেশি ঝামেলাটা করে, কারণ বাবা মার তো দায়িত্ব হলো ছেলে মেয়ে বড় হইলে উপযুক্ত জায়গায় ছেলে মেয়েকে আপনার বিয়ে শাদী দেওয়া, কিন্তু ছেলে মেয়ে তো বোঝে না। ছেলে মেয়ের কথা হইলো ভালো লাগছে, এটা ওই মেয়ের ছেলের মায় হয়তো বা আপনার ওই মানুষের বাড়িতে কাজ করে, বা মেয়ের মায় হয়তো বা গার্মেন্টসে কাজ করে, মেয়ে অনেক সুন্দরী বা ছেলে অনেক স্মার্ট, তারা তো যে যৌবন বয়সে যেটা হয় আর কি, সুন্দরের পিছে মেয়েরা স্মার্টের পিছে ছোটে, সেই ক্ষেত্রে দেখা যায় কি তারা আমাদের অনেক কাজের ক্ষেত্রে মানে এটা বিরক্ত, এটা আমরা বিরক্ত হই। দেখা যাচ্ছে কি মানে 2 মাস 6 মাস, অনেক সময় মাসের পর মাস লাগে। আর আমাদের তো আসলে একটা কন্ট্রাক্ট হয়, তো আপনার এগ্রিমেন্ট হয় গার্ডিয়ানদের সাথে, তো গার্ডিয়ানরা আমাদের শুধু ফোন দিতে থাকে যে এগ্রিমেন্ট কেন ফুলফিল হচ্ছে না, হচ্ছে না কেন বলেন। আর আমরা তো বললাম না স্টাডি একটা খরচ নিই, তো তারা ওই যে আমাদের সামান্য ন্যূনতম একটা খরচ দিয়ে আমাদের প্রতিনিয়ত অনেক সময় বিরক্ত হয়ে আসে। বিরক্ত হয়ে অনেকের ফোন ধরি না, তারা হয়তো ভাবে এই টাকা নিয়ে মেরে দিছি বা এই অনেকে অনেক ভাবে। মূল ঝামেলাটা হচ্ছে পাত্র পাত্রী। আর একটা লোক যদি সারাদিন ফোন দিতে থাকে, সারাদিন আপনার সাথে আমার কিসের কথা বোঝেন, অনেকে বোঝে না, চিন্তা করে। কিন্তু বাবা মা সন্তানকে নিয়ে চিন্তা করে, কিন্তু সন্তান তো বাবা মাকে নিয়ে চিন্তা করে না, তারা তাদের যৌবনের নেশা নিয়ে দৌড়াদৌড়ি করে, এই আর কি। তারপরে বোঝা যাচ্ছে যে এগুলো পাত্র পাত্রী যদি ডিটারমাইন থাকে যে তারা বিয়ে করবে, সেক্ষেত্রে বাবা মার তেমন আপত্তি থাকে না, তেমন একটা সমস্যা থাকে না। পাত্র পাত্রী আমাদের আসলে ঝামেলা করে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যান্সার।
এরপরে প্রশ্নটা যদিও রেলিভেন্ট আগেরগুলোর সাথে, তারপরে বলি আর কি, যেসব পাত্র পাত্রীরা অতিরিক্ত খুঁতখুঁতে, সেটা কি তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আভিজাত্য ইত্যাদি এগুলোর জন্য, নাকি কেবল অহংকার বা নিজেকে বড় মনে করা, হামবড়া ভাব, এগুলোর জন্য ফাইনালি তাদের বিয়েটা চ্যালেঞ্জিং হয়? মানে এটা কি আসলেই তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ওয়েল এস্টাবলিশড এবং খুবই এলিগেন্ট রিচ ফ্যামিলি, এরকম কিছু, নাকি জাস্ট ওই যে যেটা বললেন স্মার্ট চেহারা, সুন্দর, ওই কারণে এই আত্মগরিমায় ভুগে তারপরে বিয়েটা বাধাপ্রাপ্ত হয়? মানে কোন বিষয়টা বেশি চ্যালেঞ্জিং বা নোটিসেবল? এটা তো আসলে আমি আপনাকে অনেকগুলো কথা বলছি, এই কথার ভিতরে এটা চলে আসছে, কিন্তু তারপরে এটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইলে কিছু বিষয় আসলে বললে বোঝা যায় না, মানে এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝাইলে বোঝায়। মানে বিষয়টা হলো কি, আপনি যখন একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করবেন, ওই প্রতিষ্ঠানের মানে আপনার যে রেঞ্জে আপনি চাকরি করবেন ওই রেঞ্জের লোকগুলোর সাথে চলবেন। তো চলার ক্ষেত্রে তাদের যে চলাফেরা বা তাদের যে চলন আপনি এগুলো ফলো করবেন। তো যখন মানুষ ভালো একটা চাকরি করে বা ভালো একটা অবস্থানে যায়, ঠিক আশেপাশের লোকগুলোকে ফলো করে। তো আশেপাশে ফলো করতে গেলে দেখা যায় কি, ওই বন্ধুর ওয়াইফ অনেক স্মার্ট, অনেক ফর্সা, অনেক শিক্ষিত, বন্ধুর স্ত্রীর বাবার অনেক টাকা বা অনেক নাম। তো এই দেখতে যেটা বললাম আর কি, শো অফ, বন্ধুর ওয়াইফ এত সুন্দরী, এত কিছু আছে, মানে অন্যদের সাথে কম্পেয়ার করতে গিয়ে আমি আপনাকে বললাম না, আমরা এই ক্ষেত্রে এদেরকে আমরা জট বলি। হ্যাঁ, আমরা এই ধরনের পাত্রপাত্রী আসলে আমরা আগে বলি ভাই এটা জট, এটা বাদ দেন, এটাকে আমরা শেষ বেলায় ওই ধরেন আপনার বয়স যদি 36 আমাদের নক দেন, আমরা বলে দিই ভাই এই সিভিটা রেখে দেন, ওর বয়স 40 হোক, এরপর ওকে বয়সটা একটা মেয়ে ধরে বিয়ে করে দিব। তো অনেকে আমরা হাসি আর কি, এই বিষয়টা আমাদের আসলে মানে হাসির একটা পার্ট থাকে আর কি। তো ওই এইরকম কারণেই আর কি বিয়েটা হয় না। আপনারা যে বললাম না, আপনার যখন একটা অবস্থান হয়ে যাবে, আপনার তো আসলে দেখতে হবে আপনি কোথা থেকে উঠে আসছেন। ওই জায়গাটা খেয়াল করলে কিন্তু বিয়ে করতে সমস্যা হয় না। আপনি বউকে আপনি কেন রাস্তায় নামাই দিবেন? বউ সুন্দর, ঘরের জিনিস ঘরে থাকবে, এই চিন্তা করেন না বন্ধুর বউ এরকম, আমি এরকমই বিয়ে করবো, বন্ধুর বউর বাবার এত টাকা, এত সম্পত্তি, আমি ওই রকম অবস্থানে বিয়ে করব, নিজের যে অবস্থানটা সেটা আর খেয়াল করে না। এই দেখতে দেখতে তখন আসলে হয় না। আমি এর আগেও বলছি, যারা একটু উচ্চবিত্ত আকাঙ্ক্ষা বা হচ্ছে, হঠাৎ করে মানে ধনী হচ্ছে, এদের বেলা দেখা যাচ্ছে কি এদের সমাজে বিয়ে হচ্ছে, এদের সমস্যাটা বেশি, হুট করে ধনী হওয়া, মানে যে বিয়ে হচ্ছে না। বিষয়টা হলো কি, একটা মেয়ের বাবা যখন মেয়ে দিবে, সে কিন্তু একবারে মানে হঠাৎ ধনী হওয়ার ছেলের সাথে বিয়ে দিবে না, মেয়ের বাবা বিয়ে দিবে একটা বংশীয় ছেলে দেখে। তো ওই ছেলে তো নিজেকে ভাবতেছে আসলে আমি অনেক ধনী। তা আমি বললাম না, আমার কাছে এরকম অনেক পাত্র আছে যার বাবা আপনার গার্মেন্টসে কাজ করতো, ছেলেরা স্ট্রাগল করে এখন প্রতিষ্ঠিত। তো ওই ছেলে যদি বলে আমি খুব হাই সোসাইটির একটা মেয়ে আনবো, কিন্তু ওই লোক তো দিবে না। ওর ব্যাকগ্রাউন্ডটা কি, ওর বাবা গার্মেন্টসে একটা শ্রমিক ছিল, বা দাওয়ান ছিল, কিন্তু ওই যে বললাম না ভালো ফ্যামিলির, ওই যে বললাম না এখনো মানুষ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খোঁজে। ছেলে মোটামুটি শিক্ষিত এবং ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খোঁজে, কিন্তু বললাম না যে, কিন্তু ছেলেরা কি করতেছে বর্তমানে, বেশিরভাগ ছেলেদের এই সমস্যাটা হচ্ছে, ওই একটু ভালো চাকরি বাকরি পেলেই ভাবতেছে আমি তো কি না কি হয়ে গেছি, আসলে কচুর মাথা, তুমি কিছুই হও না, কিন্তু তুমি বিয়ে করতে পারো না। আর একটা মানুষের বিয়ে করার উত্তম বয়স হলো 25 বছর। এক্স্যাক্টলি 25-এর পরে আপনি হয়তো 28 বা 30 নিতে পারেন, কিন্তু 30-এর পরে 38, 36 মেয়েরাও বিয়ে করতে চায় না, বা মেয়ের পরিবারও দিতে চায় না। কারণ 40 বছর একটা ছেলের কাছে আর কি আছে, কিছুই নেই, ওর হয়তো বা মুখে মিষ্টি এতটুকুই। এই জন্য আর কি হচ্ছে না। মূলত আসলে এই কারণগুলোই, আরো অনেক রিজন আছে, যখন আসলে আমরা প্র্যাকটিক্যাল মানে মাঠে কাজ করি, অনেকগুলা মানে রিজন বের হয় আর কি। আচ্ছা, যাক, অনেক চমৎকার বিষয়গুলো আমরা জানলাম। এখন ছোট করে বাকি দুটা প্রশ্নের জবাব দিবেন, যে পাত্রদের সমস্যা কি আর পাত্রীদের সমস্যা কি? মানে নারী পুরুষের তো একটু ভেরিয়েশন বা ধরন আছে, তো গল্প কথায় দর্শকদের উদ্দেশ্যে বলবেন পাত্রদের সমস্যা কি আর পাত্রীদের সমস্যা কি? উভয় একই, মানে উত্তর মানে প্রশ্ন যেটা করছেন দুটার অ্যান্সার একটাই। মানে ছেলে মেয়ে তারা যে আসলে কি রকম পাত্র পাত্রী চায় তারা নিজেরাই জানে। আচ্ছা আচ্ছা, কনফিউজ। হ্যাঁ, এখন মাঝে মাঝে আমরা তাদেরকেই কথা বলি, মানে আপনি যেরকম চাচ্ছেন এটা বানায় দিতে হবে আমাদের। হ্যাঁ, ধরেন আমি আপনাকে একটা কথা বলতেছি, এখন আপনি বুঝতেছেন না, তাহলে কি আমি বুঝতে পারতেছি না। এখন তাদেরও সেম একই অবস্থা, তারা যে কি চাচ্ছে, ছেলে মেয়ে, আমি এমন হয়েছে এত সুন্দর স্মার্ট ছেলে বা এত সুন্দর মেয়ে দিছি, তাদের ভালো লাগতেছে না।
আমি নিজেই বুঝতেছি না তারা আসলে কি চাচ্ছে। তো এখন এই যে বললাম না, সংক্ষিপ্ত বলতে তারা আসলে কি চাচ্ছে, মানে কি বুঝতে চাচ্ছে তারা নিজেও জানে না। এই জানে না দেখেই সময় নিচ্ছে, দিনের শেষে সিদ্ধান্তহীনতা ভুগছে। খুবই দারুণ ব্যাপার। আচ্ছা, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন ম্যাচ মেকিং করতে গিয়ে? অনাকাঙ্ক্ষিত বা খুব ফানি, খুব মজার কোনো ঘটনা? বিষয়টা হলো কি, আমাদের সাথে সাথে আসলে সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না, কারণ আমরা মিডিয়া পার্সন, আমাদের জায়গাটা আলাদা। মজার কোনো ঘটনা? হ্যাঁ বলতেছি, বললে বুঝবেন। তো আমাদের জায়গাটা আলাদা, আমাদের আসলে সব আমরা যখন সেট করে দিই, তো ফ্যামিলিগুলো তারা তাদের মতো কাজ করে। তো আমাদের সবচেয়ে মজার বিষয়টা যেটা হয় আপনার, আমাদের যে পেমেন্টটা আমাদের আসলে এগ্রিমেন্টে লেখা থাকে যেদিন বিয়ে হবে সাথে সাথে দিয়ে দিবেন। কিন্তু বর পক্ষ বা কনে পক্ষ এরা করে কি, বিয়ে হয় 8টা বা 9টার দিকে, তারা ওই যে বিয়েতে যে গিফট উঠেছে, আমরা কেউ গিফট দিই, কেউ নগদ টাকা দিই, তারা আসলে আশায় থাকে ওইখানে টাকা উঠবে, এরপরে ওইখান থেকে টাকা আমাদের দিবে। তো এই টাকা আমাদের দিতে দেয় রাত 3টাও বাজে। এমনও ঘটনা ঘটছে, ফজরের আজান দিচ্ছে, তারা ওই গাড়িতে উঠবে, পরে আমাদের টাকা পয়সা। আমরা তাদেরকে যখন জিজ্ঞেস করি, ভাই আমাদের বসে রাখ, পরে বলে আপনাদের টাকাটা দিব কোথা থেকে, আপনারা তো বলছেন না বিয়ের পরে নেবেন। এখন বিয়ের পরে গিফট, টাকা পয়সা এগুলো এই যে উঠছে, এখন আপনাদের আমাদের সাথে প্রায় এই ঘটনা। তার মানে হচ্ছে যে আপনার একটা বিয়ে করানোর পরেই ঝামেলা শেষ না, ওই বিয়ে হওয়ার পরে রাত 3টা পর্যন্ত বসে থাকা লাগতে পারে। ওই যে তাদেরকে মানে মাছের তেলে মাছ ভাজার তাদের কথা হলো যে গিফট উঠবে, নগদ টাকা উঠবে, তারা টাকা গুনবে, হিসাব করবে, এরপরে আমাদের টাকা দিবে। তো আমরা কি করব, আমাদের তো আসলে যে কাজে যে সিস্টেম বা অফিসে যে সিস্টেম আছে, টাকা নিয়েই যেতে হবে, কারণ অফিসে তো প্রত্যেকটা জিনিস ফাইল প্রসেসিং হয়। তো এই জন্য টাকা, ওই যে রিসেন্টলি জিগাতলা থেকে বললাম না, রাতে 3টার দিকে আসছি, ছেলের বিয়ে 11টার দিকে হয়ে গেছে। ছেলে চাইলে আমাকে দিয়ে দিতে পারতো, উনি একজন আর্মির সৈনিক ছিল। তো এই ছেলে আমাকে রাতে 3টা পর্যন্ত বসা রাখছে, মানে কারণ ছাড়াই। ছেলের মুখোমুখি আমি বসে দিয়েছি, তো এটা সেটা খাচ্ছি। পরে 3টার দিকে ওর 2 হাত পাশে, ওকে ফোন দিলাম, ভাই আমি কি আজকে এখানে থাকবো? পরে আমার বলতেছে না 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 ভাই 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 আমি দুঃখিত। কিন্তু আমি চোখের সামনে রাতে 3টা পার হয়ে যাচ্ছে। তো ওনার তো আসলে যে বিয়ে করছে, ওনার তো একটা খুশি বা আনন্দ, কিন্তু আমাদের তো আসলে ওই খুশি বা আনন্দের বিষয়টা নাই। আমাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, আমাদের যেতে হবে। আমার বাসা হলো আপনার এই মিরপুরের দিকে, আমি গেছি জিগাতলার দিকে, রাতে 3টার দিকে, ওইদিকে কিছু পাওয়া যায় না, অটো রিক্সা ছাড়া কোনো অপশন নেই। আর ওইদিকে তো আপনার যেভাবে চিন্তায় ডাকাতি, তারপরে রিক্সে চলে আসছি, সামান্য কয়টা টাকা ছিল। এই রকম মানে ঘটনা ঘটে আর কি। এই জন্য আসলে তাদেরকে বুঝাইতেও পারি না, সবাই একই কাজ করে। অনুষ্ঠান শেষ হবে, বর পক্ষ এক হলে বিদায় দিবে বা কোনে পক্ষ বিদায় দিবে, একবারে সবাই যখন গাড়িতে উঠবে তখন বলতে হয়, ভাই আমার পেমেন্টটা, ও ভুলে গেছি আপনার কথা। অথচ উচিত কিন্তু মানে যখন পাত্রপাত্রী কবুল বলছে, তখনই মিডিয়াকে তার পেমেন্টটা বুঝিয়ে দিলে মিডিয়া আপনার ধরেন যদি খাবার খেলো আর না খেলে সে চলে আসলো। কিন্তু তাদেরকে ওই যে হেনস্থার শিকার, এই জন্য বিষয়টা বাংলাদেশে বিয়ের ক্ষেত্রেও মানুষ প্রফেশনালিজমটা মেইনটেইন করছে না। ওই যে বাংলাদেশে যেটা বৈশিষ্ট্য আর কি, উপকার করার পরে ভুলে যাচ্ছে। যতক্ষণ উপকার প্রয়োজন, ধরেন বিয়ের আগে মেয়ের মা, মেয়ের বাবা, চাচা, 14 গোষ্ঠী আমাদের সারাদিন ফোন দেয়, ভালো একটা ছেলে দেন, ভালো একটা ছেলে দেন। ছেলেকে দেওয়ার পরে, বিয়ে শাদী হওয়ার পরে, এরপরে মানে এই যে বললাম না, আমাদের তো ধরেন সাথে সাথে বজনে বাসায় অব্দি দিয়ে দেওয়া উচিত, খোঁজ নেওয়া না, ওই যে কাজ শেষ এই আর কি। এই জন্য এখন 90% দেখা যাচ্ছে এই মিডিয়া পার্সন যারা আছে, তারা না কানে চুবানি পানি আপনার খাওয়ানোর পরে এরপরে যায় সোজা করে। করবে কি পরিস্থিতি আসলে এটা খুবই বাজে একটা প্র্যাকটিস আর কি। আমি বলবো যে যারা বিশেষ করে বিবাহ করতে ইচ্ছুক পাত্রপাত্রী এবং তাদের ফ্যামিলিদের, এটা আমাদের অবশ্যই এই জায়গাগুলোতে একটু চিন্তা ভাবনা করা উচিত। আর এখানে আলাপ মানে আমরা এখানে আসার আগে আপনি একটা বিষয় শেয়ার করছিলেন, একটা মজার অভিজ্ঞতা, যে একবার একটা পাত্রপাত্রীকে আপনি মিলাতে গিয়েছিলেন সামহার মিরপুর অথবা উত্তরাতে কোথাও, যেখানে পাত্র বেঢপ আকৃতির চেহারা ছিল, অথচ সে নায়িকার মতো রূপবতী পাত্রী দাবি করছিল। আবার পাত্রী ছিল অনেক শর্ট, কিন্তু সে দাবি করছিল যে কানাডার হিরো না হলে বিয়ে করবে না। এই অভিজ্ঞতাটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। এটা আপনার এই রিসেন্টলি একটা ঘটনা আর কি। সেটা ওই ছেলে আপনার ঢাকা সিটি কর্পোরেশন চাকরি করে, আর মেয়ে আপনার উত্তরে থাকে আর কি, সিএ পড়ছে। মেয়ে আপনার অনেক শর্ট, 4 ফিট 9 সামথিং এরকম, আর ছেলে 5 ফিট 5। হ্যাঁ, ছেলে আপনার আল্লাহ সবাইকে সৃষ্টি করছে, কাউকে খারাপ বলছি না, কিন্তু ছেলে আসলে দেখতে অতটা সুন্দর না। ছেলে খুব সুন্দরী মেয়ে চায়, মেয়ে যেন
মায়াবতী রূপবতী হয়, এরকম মেয়ে চাচ্ছে। এখন ছেলেকে যে মেয়েই দেখাই ছেলের পছন্দ হয় না। এখন উত্তরার যেই মেয়ের প্রোফাইলটা পাইলাম, মেয়ের মা আমাদের কাছে পাঠাইছে, পরে ছেলেকে দিলাম, ছেলে মেয়ের সাথে দেখা করতে গেছে। তো ওই মেয়ে আবার ওভার স্মার্ট, ছেলেকে গলায় ধরে পিঠে ধরে ছবি তুলছে। তো মেয়ে মোটামুটি হাইট কম, কিন্তু মেয়ে সুন্দরী আছে। তো মেয়ে এখানে ছবি টবি তুলে এসে আমাকে বলতেছে, আঙ্কেল এই ছেলে তো দেখতে একদম ভালুকের মতো। তো আমি বললাম, ভালুকের মতো কেমন যেন চেহারা, মানে মুখে মাংস বেশি তো মনে মাংসটা বের হয়ে যাচ্ছে, এই ধরনের চেহারা। তো আমি বললাম ঠিক আছে। এখন ছেলে আমাকে ফোন দিল, কয় ভাই মেয়ে তো আপনার লাউয়ের মতো। আমি বললাম লাউ বলতে? ভাই ছোটখাটো একটা মেয়ে, শরীর স্বাস্থ্য অবিবাহিত মেয়ে, এত শরীর স্বাস্থ্য। আমি বললাম ভাই বংশীয় মেয়ে, ভালো খায়, এই জন্য স্বাস্থ্য। এখন দিনের শেষে হয়নি, বিয়েটা হয়নি। ওই ছেলের মানে পছন্দ হইলে একটু উঁচা লম্বা একদম, একজন বিয়ের আগেই মানে একজনকে একজন ঠিক করছে ভালুক হিসেবে, আরেকজন লাউ হিসেবে। এই তো বিষয়টা হয় কি এরকম আসলে, মানে এই জন্যই বললাম আর কি। ছেলে আপনার সিটি কর্পোরেশন সরকারি চাকরি করে, ওনার চেহারা যে রকমের হোক, ওনার কথা হইলো আমি খুব ভালো একটা পাত্র, উনি 10ম গ্রেডে চাকরি করে, মানে অনেক কিছু। আর মেয়ে ভাবতেছে উনি সিএ পড়তেছে, ভবিষ্যতে উনি একজন বাংলাদেশের ভালো একটা জব হোল্ডার হবে। তো দুইজন দুই জায়গা থেকে খুব স্ট্রং। তো কেউ কার সাথে তো যাচ্ছে না, কেউ কার সাথে যাচ্ছে। মানে যদি ছাড় দিত ছেলে, মেয়ে হাইট ছোট হলে আমি হাইট দিয়ে কি করবো, সুন্দরী আছে, শিক্ষিত আছে, বিয়ে করে ফেলি। আর মেয়ের কথা হলো ছেলের চেহারা দিয়ে কি হলো, ছেলে মানুষের তো রূপে ছেলে মানুষের দাম হয় না, ছেলে মানুষের যোগ্যতা আর অর্থে হয়। প্রত্যেকটা আমাদের যত ক্লায়েন্ট আসে সবাইকে একটা কথাই বলি, ছেলেদের বিবেচনা করবেন, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, না হলে তার কর্মদক্ষতা থাকতে হবে, আর না হলে তার অর্থ থাকতে হবে। তিনটার যে কোনো একটা যদি থাকে, চোখ বুঝে মেয়েকে দিয়ে দিবেন। আর যদি তিনটাই খুঁজেন, আপনার মেয়েকে এই জীবনে কখনো বিয়ে দিতে পারবেন না, মেয়ের মৃত্যুর আগ অবধি পর্যন্ত। একটা মানুষের ভিতরে তিনটা গুণ কখনোই থাকবে না, কখনোই থাকবে। এটা একেবারে আসলে খুবই রেয়ার, যদি আশা না করাই ভালো। তো খুব অল্প হাতে গোনা। আর এই তিনটা গুণ কাদের থাকে, যদি বাবার থাকে তাহলে এই তিনটা গুণ মানুষের ভিতরে থাকে। কিন্তু আপনি স্ট্রাগল করতে করতে এই তিনটা গুণ অর্জন করতে অনেক চ্যালেঞ্জিং বলতে আসলে না পারাটাই আসলে কঠিন, না পারাটাই স্বাভাবিক। খুবই আসলে প্রাণবন্ত আলোচনা। তো আমাদের একেবারে শেষ প্রশ্ন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট প্রশ্ন হচ্ছে যে এই ম্যাচ মেকিং বা ম্যারেজ মিডিয়া পেশার বর্তমান চ্যালেঞ্জ কি, আর এটার ভবিষ্যৎ কেমন ভালো বা কেমন খারাপ? আসলে বিষয়টা হলো কি, এখন তো ইলেকট্রিক মিডিয়া, হ্যাঁ, তো অনলাইনে এখন এই মিডিয়া যে পার্সনগুলো বা ম্যাচ মেকার যারা করে আর কি, ফেক, 90% ফেক। এই ফেকের কারণে এটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো আমাদের অফিসে আসলে অনলাইনের এই মানে এই যুগে সব তো অনলাইনেই হয়। আগে অফিসে তেমন লোক আসতো না, সব অনলাইনে কাজ হতো। তো এখন দেখা গেছে কি আপনার এই অনলাইনে কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ওই কেউ যদি ফোন দেয়, প্রথমে খুব গুরুত্ব সহকারে স্যার ম্যাডাম বলে অস্থির করে, মানে ছবি সিবি দিবে বলে একটা বড় অঙ্কের পেমেন্ট নিয়ে নাম্বারটা ব্লক করে দেয়। আসলে সে ওই পেশাতেই নেই, হ্যাঁ, সে ম্যাচ মেকার পেশাতেই নেই। তো সেই ক্ষেত্রে আমাদের অনলাইনে এখন আর কোনো কাজ নাই, জিরোর কোটায়, শূন্য। তো সেই ক্ষেত্রে অনলাইনে আমাদের এটা খুব মানে ইলেকট্রিক মিডিয়া বা অনলাইনে এটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। এই ফেক বা হ্যাঁ, এটা তাদের কারণে। আর অফলাইনে আপনার আমাদের কাজ হয়, মানে তুলনামূলক দেখা যায় মাসে 10টা 15টা, হ্যাঁ, এর বেশি আসলে হয় না। কারণ এগুলো আসলে বেশি কথা বললে মাথা ব্যথা করে। আর আপনি একটা কাজ যখন নেবেন, এটা দেখবেন আপনি ঘুমে ঘুমেও চিন্তা করবেন এই কাজটা কোথায় সেট করবেন, এটা সবসময় এটা চিন্তা করতে। এই জন্য আমরা মাসে 15-20টার বেশি কাজ আসলে উঠাইও না, করিও না। আর প্রোগ্রাম আপনার মোটামুটি প্রত্যেক মাসে আপনার 200-300 বা 250 এই প্রত্যেক মাসে আমাদের এরকম প্রোগ্রাম হয়। তো সব মিলিয়ে পেশা হিসাবে আপনার এই ম্যারেজ মিডিয়ার যে কাজটা, এটা বললাম, এটা আসলে আমরা আমাদের মানে একবারে এক কথা বলতে এটা একটা সেবামূলক, আমরা সেবা করি। আমরা আসলে মানে যে যেভাবে পারে আর কি ভালো কাজ করে, আমরা এটা একটা ভালো কাজের দিকে করি, হ্যাঁ। আর এটা এখন কঠিন হয়ে গেছে, এটা আসলে এটার ভবিষ্যৎ আসলে সত্য কথা বলতে আমি আসলে এখানে বর্তমানে কোনো ভবিষ্যৎ দেখছি না, হ্যাঁ। আমি আসলে আজকে অনেকদিন থেকে করি, তো নিজে খুব এই তিক্ততা এসে পড়েছে, হ্যাঁ। অনেক কথা বলতে হয়, একটা কাজ অনেকদিন পরেও কাজটা উঠে না বা কমপ্লিট করা সম্ভব হয় না। ওই পক্ষে যারা থাকে তারা খুব বিরক্ত হয়ে যায়। কিন্তু আসলে যে বললাম না, চাহিদারও শেষ নেই, বা কি চাচ্ছে সেটাও বুঝে বলতে পারে না, তার কাজও উঠানো যায় না। আমাদের কাছে 10,000-এর উপরে সিভি আছে, কাজ হয় না, হ্যাঁ। তো দেখা যাচ্ছে কি অনেক ভালো ভালো, এই জন্য আর কি এটা আসলে যদি লেগে থাকা যায় আর কি, লেগে থাকা যায় বা মানে
পরিশ্রম, মানে বললাম না, নিজের শরীরকে হয়তো বা আরাম না দিয়ে যদি কাজের পিছনে লেগে থাকা যায়, এখানে আপনার ভবিষ্যতে এটা আসলে ফিউচার কি, এই প্রফেশনে প্রচুর পয়সা আছে। আর পয়সা যেভাবে পাবেন প্রচুর পরিশ্রম দিতে হবে, আর দিনের শেষে মানুষের সেবা করলেন, এই আর কি। কিন্তু এটার একটাই, প্রচুর পরিশ্রম। যদি কেউ পরিশ্রম করতে পারে, সময় দিতে পারে, শ্রম দিতে পারে, তো এই প্রফেশন দিয়ে সে উঠে যেতে পারবে। যাক, আমরা আসলে অনেক চমৎকার আলোচনা করলাম, এবং বিশেষ করে আপনার কাছ থেকে মানে বিয়ে সংক্রান্ত বাংলাদেশের চলমান যে ভয়ঙ্কর জটিলতা, এই জটিলতাগুলো একেবারে A to Z ক্লিয়ার হলাম। থ্যাংক ইউ মানিক ভাই, ডায়মন্ড ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আসার জন্য। তো আজকের মতো আমাদের এই আলোচনা শেষ করছি। তো অডিয়েন্সদের উদ্দেশ্যে জানাবো যে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অনায়াসে অবলীলায় প্রশ্ন করতে পারেন কমেন্টে বা ইনবক্সে, এবং আমাদের এই ডেইলি টকিং এর পোস্টের সাথে ডায়মন্ড ম্যারেজ মিডিয়ার আইডি ট্যাগ করে দেওয়া আছে। যারা যারা বিবাহযোগ্য পাত্র পাত্রী বা যারা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন বা ভাবছেন বিয়ে করবেন, ভয় পাচ্ছেন, এগোতে পারছেন না, অনেক দোনমনো করছেন, কনফিউশনে আক্রান্ত যে কিরকম পাত্র পাত্রী বা আদৌ কি আমি বিয়ে করতে পারবো কিনা, তারা নিশ্চিন্তে নির্ভাবনায় একেবারে মানিক ভাইয়ের ডায়মন্ড ম্যারেজ মিডিয়া আসুন। কারণ উনি একেবারেই শুরুতেই ক্লিয়ার করে দিয়েছেন, যেটা একজন নীতিবান লোকের কথা, যে এই পেশাটা একটা সেবামূলক পেশা, এবং এই কথাটা আজ পর্যন্ত কোনো ম্যাচ মেকার যারা আছেন এই লাইনে তাদের কাছ থেকে শুনি নাই। সো আপনারা এখানে আসুন, যারা বিয়ে শাদীর ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। এই উদ্দেশ্যে সবাইকে অভিনন্দন বা স্বাগতম জানিয়ে আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।